দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। আজ তার সঙ্গেই ভোটের পথে বেরিয়ে আমরা দেখব নেতার সাথে এই মুহূর্তে মানুষ কিভাবে আছে। এই মুহূর্তে প্রাতরাশ সারছেন সৌগতবাবু, প্রায় শেষের দিকে, ফল চলছে। আমি জেনে নেব একদম ভোটের পথে বা ভোটের প্রচারের পথে বেরিয়ে পড়ার আগে সৌগতবাবু কিভাবে প্রস্তুতি নিচ্ছে। একদম প্রথমে ব্রেকফাস্টের কথায় আসি। ব্রেকফাস্ট টেবিলেই এসেছি। হ্যাঁ, তো সেটা কী ধরনের ব্রেকফাস্ট রাখছেন? মানে প্রচণ্ড গরম, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। না, আলাদা কিছু না, এই 2 পিস পাউরুটি খাই, একটু ফল খাই, আর কিছু না। সারা বছর যা খান সেটাই রাখছেন। তাই আচ্ছা, প্রচার কি কোনো কারণে, মানে যেহেতু হিটওয়েভ চলছে, আমরা সেই সময়ের মধ্যেই এসছি, প্রচার কি কোনো কারণে একটু তাড়াতাড়ি শুরু করছেন সকালবেলা তাপের জন্য? চেষ্টা করছি, কিন্তু লোক তো রেডি হতে সময় লাগে, সুতরাং এর মধ্যেই করছি, খুব আলাদা কিছু না। ওই 8টা সাড়ে 8টার মধ্যে শুরু করব। আচ্ছা, এক কথায় যদি বলি তাহলে আপনি সকাল সকাল বেরোচ্ছেন, আর এটা ভোটের প্রচারের দিক থেকেও প্রায় সকালই, এখনও ভোটের অনেকটা বাকি দমদম কেন্দ্রে। সকাল দেখে বলা হয় যে দিনের পূর্বাভাস বোঝা যায়। আপনি কি বুঝছেন দিনের পূর্বাভাস? ভালোই তো, কিছু খারাপ দেখছি না। মানুষের মনে কি আছে তো জানি না, তবে ভালো সাড়া দিচ্ছে। 3বারের সাংসদ এখানে, সেখানে দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণের অন্তত একটা কোনো বডি ল্যাঙ্গুয়েজ তো থাকে যে মানুষ আপনাকে দেখে খুশি হচ্ছেন। খুশি হচ্ছে, অখুশি কাউকে দেখছি না। এত প্রার্থী অনেক জায়গাতে গিয়ে নানা রকম ক্ষোভ টোভের মুখে পড়ছেন, কিন্তু সৌগত রায়কে এখনও পড়তে দেখিনি। আশঙ্কা হয় হতে পারে। আমি খুব হয় এরকম কিছু করিনি। আর বেসিক্যালি আপনারা এটাকে করে দিয়েছেন, এটা তো বুঝতে হবে যে এমপির কাজ কি। এমপির কাজ কি পাড়ার রাস্তা, জল, ড্রেন দেখা? না, ইস্যু এখানে অনেক বড়। মোদি সরকার সেকুলারিজমকে ডিস্ট্রয় করছে, সেইটা ইস্যু। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে সংখ্যালঘুদের সমস্যায় ফেলছে, এটা একটা ইস্যু। এখন এই ইস্যু দৈনিক প্রচারে হয় না, যখন মিটিং করব তখন উঠবে। এখানে একটা কথা জিজ্ঞাসা করব, তারপরে আপাতত ব্রেকফাস্ট টেবিলের কথা শেষ করব। এই এত বড় একটা লোকসভা ভোট, আপনি বলছিলেন এখানে ইস্যু তো অনেক বড়, রাস্তা জল তো সত্যি এটার ইস্যু নয়। সেই লোকসভা ভোটটা কি সেইভাবে লড়া হচ্ছে? মানে সবাই লড়ছে আপনার মনে হচ্ছে? লড়ছে না, লোকে মাইনর ইস্যুতে চলে যাচ্ছে। একটা এমপি কি করতে পারে, তার 5 কোটি টাকা বছরে এমপি ল্যান্ড, তা দিয়ে আর কী করা যায়? আর সে চেষ্টা করা উচিত যে বড় প্রজেক্ট যদি এলাকায় নিয়ে আসা যায়, কিন্তু বড় ইস্যু আসছেই না প্রচারে। এই আমি আপনাদের সাথে ছিলাম এমপি ল্যান্ডে, এই স্কুলে টাকা দিয়েছি, এই ধরনের সব প্রচার। আরও লেভেলটা আর একটু উঠলে ভালো হতো। এই মুহূর্তে আমার সঙ্গে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর, মানে পুর প্রতিনিধি রাজর্ষিবাবু রয়েছেন, রাজর্ষি বসু। সৌগতবাবুর ছায়াসঙ্গী এই প্রচারে সর্বক্ষণ প্রায় সর্বলগ্নে সৌগতবাবুর সঙ্গে রয়েছেন। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে সৌগতবাবুর খাওয়া দাওয়া সম্পর্কে। যদিও দুপুরে আসবো আমি খাওয়ার সময়, এখন বেরোচ্ছি তো, সকাল থেকে নিশ্চয়ই দুপুরে কি খাওয়া হবে তার একটা প্রস্তুতি থাকে, বাজার টাজার ইত্যাদি, সেটা কিভাবে হয়, আপনি কি করছেন? নর্মালি সিম্পল খাবারই খান উনি। সকালবেলা একটু পাউরুটি বা একটু ফল, এই সমস্ত খান। দুপুরে ডাল, একটু আলু ভাজা, ভাত, একটু সামান্য কোনো তরকারি, আর হালকা মাছের ঝোল। সাধারণত কাতলা মাছের ঝোলটাই খান, কারণ কাটাকুটা বেছে খাওয়ার মতো সময় এখন নেই। সেটা কি বরাবরই তাই, মানে পছন্দই কি বড় মাছ? হ্যাঁ হ্যাঁ, এটা খেতে খুব একটা পছন্দ না না না। আর যেটা ভালোবাসতো, যেটা এখন খান না, সেটা হচ্ছে মটন। এককালে খুব ভালোবাসতেন, এখন ইলেকশন সময় তো খানই না। এমনিতেও স্বাস্থ্যের জন্য বোধহয় খুব একটা খান না। না, এখন খান না। তো আপাতত
ছোট মাছের ঝোল মানে ছোট কাতলা এটাই দুপুরবেলা যদি মাছ খান তাহলে, আদারওয়াইজ খুব হালকা। আর নাহলে দেশি চিকেন মাঝে সাঝে দুই এক সময়, এটা খুব খুব লাইট রান্না, খান কিরকম? না খুব অল্প, কোনো কালই বোধহয় খুব একটা পরিমাণে বেশি খেতে বহু আগে খেতেন। হ্যাঁ, দেখ মানে সেটা বোধহয় অনেকদিন আগে। সেটা বছর 15 আগে। আচ্ছা, বেশ। অর্থাৎ আপাতত বাজারের প্রস্তুতি চলছে, দুপুরবেলা প্রচারের প্রথম পর্ব সেরে এসে সৌগতবাবু যখন খাবেন তখন পাতে কী কী থাকে নিশ্চিতভাবে আমরা দেখব, কিন্তু তার একটা আভাস সকালের বাজারে যাওয়ার আগে আমরা নিয়ে রাখলাম। সৌগতবাবুর রান্নাঘরের দায়িত্বে যে দিদি পারমিতা দি, আপাতত সৌগতবাবুকে সুস্থ শরীরে রাখা তার একটা বড় চ্যালেঞ্জ। খাবার থেকে অন্তত যেন কোনো রকম কোনো শরীর খারাপের কারণ না ঘটে। পারমিতা দি, কী ধরনের রান্নাবান্না করছেন সৌগতবাবু? আমি হালকাই রান্না করছি, মুসুর ডাল, মাছের ঝোল আলু দিয়ে, কখনো বড়ি দিচ্ছি, মানে এক এক দিন এক এক রকম করার চেষ্টা করছি। ফুলকপি মাছের ঝোল হালকা, মশলা কম, খুবই একদম কম মশলা হ্যাঁ, দিয়ে। কম মশলা দিয়ে। এটা কি গরমের জন্য বিশেষ? হ্যাঁ, গরমের জন্য। আর এমনিতে দাদা বেশি মশলা পছন্দ করে না, অল্প মশলা দিলেই ভালোবাসেন। তেল মশলার খাবার পছন্দ করেন না, অর্থাৎ তেল মশলাদার খাবার যাতে কোনোভাবে সৌগতবাবুর পাতে না পড়ে সেদিকে কড়া নজর আছে পারমিতাদি। তার কারণ সৌগতবাবু সারা বছরই সেটা পছন্দ করেন না, আর এই গরমের সময় তো একেবারেই তেল আর মশলা এড়িয়ে চলছে। দলেরই স্থানীয় এক কাউন্সিলর বা পুর প্রতিনিধির কার্যালয়, আপাতত সেখানেই কর্মী সমর্থকরা একসঙ্গে হবেন এবং তারপরে প্রচারের জন্য আরও এগিয়ে যাবেন। আপাতত তাদেরই অপেক্ষায় এই কার্যালয়ে অপেক্ষা করছেন সৌগত রায়, এবং সেই ফাঁকেই সকালের সংবাদপত্র কিছুটা নজর বুলিয়ে নেয়। আমরা গিয়ে এই ফাঁকে একটু কথা সেরে নিই সৌগতবাবুর সঙ্গে। সৌগতবাবু, একটা কথা হঠাৎ মনে হচ্ছিল, আপনি প্রথম যেবার সাংসদ হলেন আপনার বোধহয় 31 বছর বয়স, সেবারের মানে 77 সালের 30, সেই সংসদে বোধহয় আপনি সবচেয়ে কম বয়সে ছিলেন নাকি? মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছিলেন। মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছে। জায়ান্ট কিলার প্রথমবারই। ইসমাইলকে আমি জায়েন্ট বলতে চাই না, যাই হোক সিপিএমের নেতা ছিল। ব্যারাকপুরে দাঁড়িয়ে সেই সময় মোহাম্মদ ইসমাইলকে হারানো মানে তখন তো অবিসংবাদী নেতা প্রায় শ্রমিক আন্দোলনের সিটুর। আপনি তারপরেও অনেকবার এমন অনেক বড় বড় হেভিওয়েটকে হারিয়েছেন, ক্ষিতি গোস্বামীকে হারিয়েছেন। এই জায়েন্ট কিলার হতে হতে সৌগত রায় নিজে কখন জায়েন্ট হয়ে গিয়েছেন, 15 বছরের সাংসদ, টের পেয়েছেন? না, জায়েন্ট আমি এখনো হইনি। ইলেক্টেড হই, মানুষ ভোট দিয়েছে, বিধানসভায় 5 বার, লোকসভায় 4 বার জিতেছে, এবং চেষ্টা করেছি সংসদে বিধানসভায় সক্রিয় থাকতে, মানুষের কথা বলতে। তার বাইরে আমি কিছু মনে করি না, আমি দলের একজন কর্মী মাত্র। একটা কথা জানতে চাইবো, ওই যে প্রথমবার একবারে 30 বছর বয়সে সংসদে প্রবেশ, সেখান থেকে আজকে আপনি বোধহয় 76, ভারতের 77, ভারতের স্বাধীনতার থেকেও আপনার বয়স বোধহয় 1 বছর বেশি। একই বয়স, একই বয়স, 47-এ জন্ম। একই বয়সী আপনারা, মানে ভারতের স্বাধীনতার, এবং আপনি বোধহয় কয়েকদিনের বড় আমাদের স্বাধীনতা দিবসের থেকে, 6ই আগস্ট বোধহয়, তাই তো? যদি ঠিক মনে। হ্যাঁ, তো এই এত দীর্ঘ সাংসদ জীবনে আবার আরেকটা লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জিজ্ঞাসা করছি। সংসদের মান নিয়ে অনেক কথা হয়, আমাদের প্রধানমন্ত্রী ইদানিং করে বলে থাকেন চর্চার মান, আলোচনার মান, পলিসি নিয়ে ডিসকাশন, মান পড়েছে না বেড়েছে নাকি? পড়েছে। 70-এর দশকে যা ছিল এখন আর তা নেই। এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচের সম্পর্ক। প্রধানমন্ত্রী তো আসেই না সংসদে একদিনও প্রশ্নোত্তরে জবাব দেয়নি। উনি নিজেকে সংসদের ঊর্ধ্বে মনে করেন। জওহরলাল নেহরু নিজে সংসদে বসে ফাইল দেখতেন, সব ব্যাপারে উত্তর দিতেন। নরেন্দ্র মোদীর সেদিকে খেয়াল নেই। উনি সংসদীয় গণতন্ত্র এখনো ভালো বোঝেন না, সুতরাং মান পড়েছে। নিতান্তই রাজনৈতিক আক্রমণের জন্য আমাদের সময় 77-এ আমি যে দেখেছি স্টলওয়ার্ডদের, তাদের কাছে আজকের লোকেরা কি পিকবি। মধু লিমায় ছিল, মধু দণ্ডবাতে ছিল, আবার মোরারজি দেশাই, চরণ সিং, জগজীবন রামের মতো লোকেরা ছিল।
এদের সাথে আজকের কোনো তুলনাই হয় না। সাংসদ হিসেবে এরা অনেক অন্য মাত্রা, অনেক উঁচু মানের। নিশ্চয়ই এদের অভিজ্ঞতাও দীর্ঘ ছিল। সেই সময় চন্দ্রশেখর ছিলেন, এরা সব স্বাধীনতা সংগ্রামী। এখন তো আগে সংগ্রাম করেছে এমন লোক হয় না। সাধারণত বড় নেতাদের ছেলেরা মেয়েরা অনেকে হয়, আন্দোলন বা লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছে এরকম দেখি না। একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনি যে 15 বছর পরও বলছেন আমি একজন সাধারণ কর্মী মাত্র, এই বিনয় বা এইভাবে নিজেকে সাধারণের স্তরেই রেখে দেওয়াটা, এটা কি আপনার দলেরও সর্বত্র দেখতে পান আপনি, মনে হয়? খুব খোলাখুলি জিজ্ঞাসা করছি। না দেখুন, তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির তৈরি দল, উনি নেত্রী, এখন অভিষেক উঠে এসছে, বাদবাকি সবাই কর্মী, যে যতটা মেনে নেয়। সবাই মানছে বলে মনে হয়? হ্যাঁ, মমতা ব্যানার্জির নেতৃত্ব অবিসংবাদিত, কোনো প্রশ্ন নেই। উনি ছাড়া এই দল টিকবে না। এখন সংগঠনের ব্যাপার অনেকটাই অভিষেক দেখে, সেটা অন্য ব্যাপার। একটি দীর্ঘ সময় সংসদকে দেখেছেন, রাজনীতিকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন, আপনি সেটার সঙ্গেও মানিয়ে নিচ্ছেন। সৌগত রায় যে 77 বছর বয়সে একটা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সব থেকে বড় সিক্রেটটা কি এখানে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে আপনার? না না, আমি আমার মতোই চলে গিয়ে সিস্টেমের মধ্যে আছি, সুতরাং খুব একটা মানিয়ে নিতে হয় না, আমায় কেউ বলেও না মানিয়ে নিতে, এইরকমভাবেই চলছে। বাইরের মানুষের অপার কৌতূহল, তৃণমূলেরও যারা এই মুহূর্তে অনেক নবীন কর্মী, আবার অনেক প্রবীণ কর্মীও আছেন, তাদেরও কৌতূহল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের প্রবীণদের সম্পর্কটা ঠিক কেমন? খুব ভালো। অভিষেক অসম্ভব বড়দের সম্মান দেয়, রেসপেক্ট করে, তাদের জিজ্ঞেস করে, কোনো সমস্যা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে আপনাদের ভেসে যাওয়ার কোনো কারণ নেই? না না, ও নবজোয়ারে বিজেপিকে ভাসাতে চেয়েছে, আমাদের না। আপাতত এই কার্যালয়ে দলীয় কর্মীদের জন্য এবং সমর্থকদের জন্য অপেক্ষার ফাঁকে সৌগতবাবুর সঙ্গে আমাদের কথাবার্তা এখানেই আমরা ইতি টানছি, কিন্তু এ কথা চলতে থাকবে, তার কারণ এখনও পথে প্রচারটা বাকি রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে, সেখানেও কিছু কথা হবে। এই মুহূর্তে সৌগত রায়ের প্রচার চলছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর তার সেই প্রচারের গাড়িতে আমরা রয়েছি। সৌগতবাবু, আমি বারবার দেখছিলাম সায়ন্তিকা এই গাড়িতে আপনার সঙ্গে নেই, তার প্রচার কর্মসূচি আলাদা, কিন্তু বারবার আপনি মনে করিয়ে দিচ্ছেন আপনার কর্মীদের, যারা মাইকে বলছেন প্রত্যেককে সায়ন্তিকার কথাটাও বলো। নিশ্চয়ই। এতদিনের সাংসদ জীবন আপনার, এখনো প্রথমবার ভোটে লড়তে যাওয়া একজনের কথা মনে রেখে এভাবে বলা, কীভাবে? না, এটা তো আমার দায়িত্ব। মমতা ব্যানার্জি পাঠিয়েছেন সায়ন্তিকাকে, তাকে বেশি ভোটে জেতান আমার দায়িত্ব। তাপস রায় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে, শুধু আমাদের বেশি ভোটে সায়ন্তিকাকে জেতাতে হবে। আরেকটা কথা জানতে চাইবো সৌগতবাবু, এই যে আপনি আসছিলেন, আমি এই গোটা প্রচার গাড়িটা দেখছিলাম, আপনি হাত নাড়ছেন, আরও একটি মালা, বেশ, এই যে রাস্তায় যেতে যেতে বারবার থামা, মালা পরাতে আসছেন মানুষ, পুরুষরা আসছেন, মহিলারা আসছেন, আপনি হাত নাড়ছেন, অনেক মানুষ আপনাকে দেখে হাত নাড়ছে, এই হাত নাড়াগুলো, এই হাসি মুখগুলো কিছু বলে, কিছু বোঝা যায় এদের দেখে? যে আমাদের সমর্থন করে। আমি তো দীর্ঘদিন ধরে আসছি, সবাই চেনে আমায়, তারাই হাত নাড়ছে। মানুষের সাড়া খুব ভালো। সারা ভালো। সৌগতবাবু, একটা কথা জানতে চাইবো, এই মানুষের মধ্যে থেকেই জানতে চাইবো, এদের সমর্থন নিয়েই তো আপনি সংসদে যাবেন আরেকবার, এটা ইচ্ছে, এবার সংসদে গিয়ে কি করবেন, কি বলবেন এই অঞ্চলের জন্য, দমদমের জন্য? দমদমের জন্যে আরও জলের প্রকল্প নিয়ে আসার চেষ্টা করব। মূল জল একটা সমস্যা, আমরা ওই নিয়ে কাজ করছি, কিন্তু রাজ্য সরকারের তো অর্থ নেই, পৌরসভার একেবারেই নেই, আমাদের জল নিয়ে আসতে হবে আরও।
সেইটাই বেশি বলবো। আরেকটা- তবে আমি আগেও বলেছি আপনাকে যে এটা সাংসদের কাজ নয়। সাংসদ প্রশ্নটা তুলবে, মন্ত্রীদের কাছে পৌঁছে দেবে, এই চলো পৌঁছে দেবে, কিন্তু সেগুলো রাজ্য সরকার বা পৌরসভার মাধ্যমে রূপায়ণ হবে। সংসদ সর্বভারতীয় বিষয়, দেশের নিরাপত্তা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের পররাষ্ট্রনীতি, এইসব নিয়ে সংসদে বলতে হবে। সংসদে রোজ রোজ এলাকার জল নিয়ে বলা যায় না। ঠিক কথাই। কিন্তু আরেকটা কথা আমি পার্টিকুলারলি এলাকা ভিত্তিক জিজ্ঞাসা করে তারপর অন্য প্রশ্নে যাব। ডেঙ্গি মানে মশাবাহিত রোগগুলোর মধ্যে ডেঙ্গি এই মুহূর্তে জমদম তো বটেই, সার্বিকভাবে ডেঙ্গি এখন শহর থেকে আধা শহর বা গ্রামেও ছড়াচ্ছে। এই তোমরা বলো না, পলিসির বলো, বিষয়, হ্যাঁ, পলিসিগত বিষয়, সেইটা কিভাবে সংসদে না না, আমাদের পৌরসভাগুলো অসম্ভব কাজ করছে। প্রত্যেক পৌরসভায় ডেঙ্গির মেয়েরা আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে দেখছে জল জমছে কি, ডিসইনফেক্টেন্ট দিয়ে আসছে। ওই ডেঙ্গির মেয়েরা অসাধারণ কাজ করছে প্রতিটা এলাকায়। এই গাড়ি থেকে আমার আরেকটা লাস্ট প্রশ্ন, এত রকমের টুপি থাকতে পানামা হ্যাট, সৌগতবাবু কি গাভাস্কার ভক্ত? না না, মাথাটা কভার করে হালকা টুপি। ক্রিকেট ভক্ত সৌগত রায় কোনো গাভাস্কার প্রীতি ছিল কি? না, এটার সুবিধা, গাভাস্কার অনেক বড় ক্রিকেটার, দেশের আইকন। দেখছিলাম সৌগতবাবুর উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাই জিজ্ঞাসা করতে এলাম কেমন সাংসদ সৌগতবাবু? খুব ভালো, খুবই ভালো মানুষ। এখানে অনেক কাজ করেছে, খুব ভালো করেছে, রাস্তাঘাট করেছে, অনেক কিছু জল প্রকল্প করেছে, অনেক কিছুই করেছেন উনি। মানে সাংসদ হিসেবে সৌগত রায় সব খুবই ভালো, খুবই ভালো, চারবারের জন্য ভোট চাইতে এসেছেন, মানে তিনবার তো সাংসদ হয়ে গেছে, ভোট দেবেন? খুব ভালো। হ্যাঁ, নিশ্চয়ই ভোট দেবো, কেন দেবো না। এক কথায় বলতে গেলে দমদমের এই অঞ্চলে যেখানে এই মুহূর্তে সৌগত রায় প্রচার করছেন, সেখানে কিন্তু সাংসদ হিসেবে তার যথেষ্ট জনপ্রিয়তা। এরা বলছেন, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েই বলছেন ভোট দেবো সৌগত রায়কে, তার কারণ তিনি অনেক উন্নয়ন করেছেন এই অঞ্চলের। দেখা যাক সৌগত রায়ের ভোট ভাগ্য সামনের দিকে, মানে সামনের রাস্তাটায় কিভাবে এগোয়। উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেস পার্টির অধ্যাপক সৌগত রায়কে জোড়া মন্ত্রীকে চতুর্থবারের জন্য বিপুল ভোটে জয়যুক্ত। এত মহিলাদের সমর্থন, এই ভোটে কি স্ত্রী আছে? এই ভোটে স্ত্রী আছে, স্ত্রী স্ত্রী শ্রী আছে তো। মহিলারা থাকা মানেই ভদ্রতা, এরা সব ভদ্র ভালো ঘরের বউ, এরা কেউ মেয়ে। আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দেবার পর মহিলাদের সমর্থনটা উদ্বেল হয়ে উঠেছে, উপচে পড়ছে, তার বেনিফিট আমরা পাচ্ছি। একটা কথা সৌগতবাবু খুব খোলাখুলি জিজ্ঞাসা করবো, তারপর আমি আপনাকে একটু জিরিয়ে, আপনি জানি এখানে শেষ হয়েছে, একটু জিরোবেন, ছেড়ে দিচ্ছি আমি। তারপরে সেটা হচ্ছে শহরাঞ্চলের অনেক রাজনৈতিক দলেরই ধারণা আছে যে এই স্ত্রী ইত্যাদি প্রকল্প এগুলো বোধহয় গ্রামের মানুষের জন্য, শহরের ভোটে আদৌ কি এর কোনো প্রভাব পড়ে? অসম্ভব প্রভাব পড়ে। শহরে 70% লোক বস্তিতে থাকে, 30% লোক পাকা বাড়িতে, তারা ভীষণভাবে বেনিফিটেড, বস্তিবাসীরা। আর সেই আশীর্বাদ আপনি পাবেন একদম। সৌগতবাবু ভীষণ রকমভাবে আশাবাদী যে স্ত্রীর যাবতীয় আশীর্বাদ তার উপরেও বর্ষিত হবে স্ত্রী হয়ে। এর পরের কর্মসূচিতে যাওয়ার আগে আপাতত এই প্রচণ্ড দাবদাহের মধ্যে একটু জিরিয়ে নেওয়া, দুটো ওয়ার্ডের পদযাত্রা শেষ করে আপাতত একটু জিরোবেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়। সৌগতবাবু একটা কথা জিজ্ঞাসা করবো, এরকম চলতে চলতে প্রচারের মাঝখানে যদি শিলভদ্র দত্তর সঙ্গে দেখা হয়ে যায়, কি বলে ভোট চাইবেন? কেমন আছো? কিছু ওর কাছে ভোট চাইব না, বলবো চাইবেন? কেমন আছো। ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, হ্যাঁ, ওর স্বাস্থ্যর খবর নেওয়া জরুরি, ভোট যা হওয়ার হবে।
পুরনো সহকর্মীকে কি মিস করেন? মনে হয় এখানে থেকে গেলেই ভালো হতো। না, আমি আলটিমেট গণতন্ত্রে বিশ্বাস করি, যে যেদিকে যায় যাক না। ফিরতে বলবেন দেখা হলে? না, দুপুরের খাওয়া কি হতে পারে তার একটা আন্দাজ আপনাদেরকে সকালবেলায় দিয়েছিলাম, যে বাজার কি হচ্ছে সেই আন্দাজ মেনে একেবারেই সাদামাটা খাওয়া দুপুরে, একেবারে আমরা যাকে বলি প্লেন মাছের ঝোল ভাত, মানে খুবই অল্প তেল মশলায় মাছের ঝোল আর ভাত, এই সৌগতবাবু খাচ্ছেন। এটা কি আপনার সারা বছরের পছন্দের মধ্যে থাকে নাকি গরমের জন্য বিশেষ? গরমের জন্য, ইলেকশনের জন্য শরীর ফিট রাখতে হবে তো। তার জন্য এটাই বেস্ট খাবার। এমনিতে সৌগতবাবু কি মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি পছন্দ করেন? মাংস। মাংস কি পাঁঠার মাংস? হ্যাঁ, পেলে একবারে মানে বাঙালির চিরাচরিত পছন্দ অনুযায়ী, তাই তো? কিন্তু এখন ইলেকশনের জন্য বোধহয় পাঁঠার মাংস একদম বন্ধ নাকি? না, একদম খাচ্ছে না, বাইরেও খাচ্ছে না। বাইরেও খাচ্ছেন। একটা কথা রাজনীতির আর দু একটা কথা জিজ্ঞাসা করব আমি এই বাড়িটাতে আসার পর থেকে, মানে আপনার দমদমের এই আপাত আবাস আর কি, ফ্ল্যাটে আসার পর থেকে একটা জিনিস খুব মিস করছি। আমি ছোটোবেলা থেকে আপনার দক্ষিণ কলকাতার যে বাড়িতে বাইট নিতে যেতাম রিপোর্টারি করবার সময়, সেই বাড়িটাতে আপনি যখন বাইট দিতেন আপনার বাড়ির পিছনে আর কি একটা বিরাট বড় বইয়ের আলমারি, প্রচুর বইপত্র। আমি ওগুলো মিস করছি। সৌগত রায় কি মিস করছেন এই বিরাট প্রচারের মাঝখানে বাড়ির বইয়ের আলমারি? করছে তো, কিন্তু বই পড়ছে, ওখান থেকে বইগুলো নিয়ে এসো তো। আচ্ছা, পড়ছেন এই সময় একটুখানি দেখবো, দেখার খুব ইচ্ছে রইল, কারণ আপনি ভীষণ পড়ুয়া এবং পড়তে ভালোবাসেন বলে জানি। খেতে খেতে আরও দু একটা প্রশ্ন, এই আপনি ফিট থাকার কথা বলছিলেন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন, এই নিয়ে কিছু বিতর্কও হয়েছে অনেক সময়, যে রাজনীতিকদেরও অন্যান্য সমস্ত কাজের মতো বা পেশার মতো অবসরের একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত। এইটা কি এই ৭৭ বছর বয়সে সৌগত রায়ের উপরে চতুর্থবার একটা লোকসভা আসন থেকে কন্টেস্ট করতে যাওয়া সৌগত রায়ের উপরে একটা বাড়তি চাপ তৈরি করে? আমাকে ফিট থাকতেই হবে, প্রমাণ করতেই হবে? কোনো চাপ নেই, দাঁড়িয়েছি তাই ফিট থাকছে আর কি, না দাঁড়ালে থাকতুম না। না, কিন্তু কখনো কি মনে হয় যে বয়স হচ্ছে, তার সঙ্গে ফিটনেসের প্রমাণটাও রেখে দেওয়া দরকার, শুধুমাত্র এই নির্বাচনের জন্য নয়, সার্বিকভাবে রাজনীতির জন্য? আমার কাছে সেরকম কোনো চাপ নেই। আরও একটা মোটা বই আছে ওখানে, আরও একটা মোটা বই আছে। সৌগতবাবু এখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঞ্চলিকতা থেকে আন্তর্জাতিকতা, গীতিকণ্ঠ মজুমদার, তার লেখা পড়ছেন। নিউ এজ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 নরেন্দ্র যাদব, তার লেখা পড়ছেন। পছন্দের শরৎ রচনাগুলি তো রয়েছে। শরৎচন্দ্র কি আপনার বরাবরের খুবই পছন্দের? মানে আমি কোবাড়িতেও দেখেছি শরৎচন্দ্র মাঝে মধ্যেই একদম সামনে। আর এটা শ্যাডোজ অ্যাট নুন, দ্য সাউথ এশিয়ান 20th সেঞ্চুরি, জয়া চ্যাটার্জি। এটা কি ইতিহাস? হ্যাঁ, মানে সাম্প্রতিক ইতিহাস। অসাধারণ। আচ্ছা, তোলো ওটা। এটা না না, ওকে বলছি। আচ্ছা, আর ঝুম্পা লাহিড়ির বই, রোমান স্টোরিজ, ঝুম্পা লাহিড়ি। ঝুম্পা লাহিড়ি কি আপনার পছন্দের? খুব। আচ্ছা, ঝুম্পা লাহিড়ি জ্যোতিবাবুরও খুব পছন্দের লেখিকা ছিল শুনেছি। জ্যোতিবাবু কোনো বই পড়তেন বলে আমি জানি না। এটা কি রসিকতা করে বলছেন না খুব সিরিয়াসলি বলছেন? সিরিয়াস। জ্যোতি বসু বেড়াতে যেতেন একটা নবকল্লোল নিয়ে, সিরিয়াস বই পড়া পছন্দ করতেন, আর একটু ঝোল দাও। আচ্ছা, মানে সবসময় এরকম লাইট মুডে থাকতে চাইতেন? মানে ওর পড়ার, হি ওয়াজ নট এ লিডার। একটা জিনিস জিজ্ঞাসা করবো সৌগতবাবু, অধ্যাপক সৌগত রায়, বারবার শুনছিলাম আজকে প্রচারের সময়, এই যে অধ্যাপনার কাজটা, এইটাকে কি আপনি মিস করেন? মানে সোজা কথায় ছাত্র পড়ানো। না, আমার তো যে চাকরি ছিল মাস্টার, সেটা 60 বছরে রিটায়ার করেছে। রিটায়ার তো আমার করতেই হতো,
অনেকে রিটায়ারমেন্টের পরে ওখানে পড়ান, সেই সময়টা আর আমার হয়নি। রিটায়ারমেন্টের পরেই পার্লামেন্টে চলে এলাম। আপনি তো ভীষণ ভালো ছাত্র ছিলেন, ন্যাশনাল ট্যালেন্ট রিসার্চে আপনি র্যাঙ্ক করা মানুষ। আপনার মনে হয় না আপনি যদি আরও কিছুদিন অধ্যাপনা করতেন, মানে রিটায়ারমেন্টের পরেও যদি আরও কিছু ছাত্র তৈরি করতে পারতেন, ভালো হতো? লাইফে তো সব হয় না, পলিটিক্স করলে পড়ানো একটু সাফার করবি। আমি পলিটিক্সটা করেছি সিরিয়াসলি। তার জন্য কোথাও আফসোস আছে, একটু পড়াতে পারলে ভালো লাগতো? না, অনেক কিছু করলেই ভালো লাগতো, কিন্তু লোকের তো বাধ্যবাধকতার মধ্যে কাজ করে। যে কাজটা সিরিয়াসলি করে সেটা করতে গেলে অন্য অনেক কিছু বাদ দিতে হয়। আমিও বাদ দিয়েছি। বেশ, একটা কথা জিজ্ঞাসা করবো। এই কয়েকদিন আগে আপনার একটা পুলে নামার ছবি খুব ভাইরাল হলো, সব জায়গায় ঘুরল। আজকেও আমি শুনছিলাম আপনি বলছিলেন মা শীতলার মন্দির উদ্বোধনে গিয়ে প্রার্থনা করছিলেন সবাই শীতল হোক। তো সৌগতবাবু কি, সৌগত রায় কি শীতলতার জন্য শুধুই প্রার্থনা করেন, নাকি মাঝে মধ্যেই পুলে ঝাঁপ দেন? সুযোগ পেলে দিই। এখানে তো বাড়িতেই একটা পুল আছে, ছবি তুলে নিই। হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম যে আপনার এই কমপ্লেক্সের মধ্যে একটা পুল আছে। আপনি কি মাঝে মধ্যেই সেই পুলে ঝাঁপান? দু একটা ঝাঁপিয়েছি, ঝাঁপাতে রোজই ইচ্ছে করে, হয় না। আপনি সাঁতার কাটতে বোধহয় খুব ভালোবাসেন, না? আপনি তো সাঁতারুও ছিলেন। ছোট থেকে সাঁতার কাটছি, সাঁতারও ছিলাম। আচ্ছা, আরেকটা কথা, আবার একটু সিরিয়াস রাজনীতির কথায় আসি, জিজ্ঞাসা করি না। ইদানিংকালে আপনার দলের অনেকেই নেতা নেত্রীদের মধ্যে, আমি নাম করার জন্য বলছি না, একটা পলিসিগত বিষয়, সেই জায়গা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে, বিশেষ করে দুর্নীতির প্রশ্নে, এই ভোটে যেহেতু বিজেপি খুব বেশি করে আপনাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে প্রচার করছে, পাল্টা প্রচারে অনেকেই নারদার ফুটেজের কথা আনেন। যতবার আসে আমার খুব সোজাসুজি প্রশ্ন, মন খুলে উত্তর চাইবো, পলিটিক্যাল উত্তর না। আপনার কোথাও অস্বস্তি কাজ করে না? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, ওই ফুটেজে তো আমাকেও দেখা গেছে, মনে হয় না? একদম মনে হয় না। কেন মনে হয় না? আমার বক্তব্য যে যা দেখা গেছে গেছে, ওরা কেস করলে করতো, এফআইআর করলে করতো, বলার কি আছে, নিয়ে ভেবে কোনো লাভ নেই। তবে যে কোনো কারণেই ওরা পার্সু করেনি, কোনো চার্জশিট দেয়নি, সুতরাং আমার চিন্তা কিসের? আচ্ছা, এই যে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ আপনারা করেন যে দুর্নীতির প্রশ্নটাকে ওরা আসলে রাজনৈতিক আক্রমণের জন্য বেছে নিয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতাও কাজ করছে। আপনাদের অনেক নেতামন্ত্রী যখন জেলে যাচ্ছেন, দুর্নীতি নিয়ে প্রচার হচ্ছে, তাতে কখনো আপনার এটা মনে হয়নি যে এই যে আপনি বলেন ওরা পার্সু করেনি নারদার বিষয়, যদি এতটাই রাজনৈতিক প্রতিহিংসার বিষয় থাকতো তাহলে এটাও পার্সু করতো? জানি না কেন করেন। তবে আপনারা তো রিপাবলিক টিভি, শুধু আমাদের খোঁচা দেওয়া প্রশ্ন করতেই হবে। আমি তো উত্তর দিলাম, আবার কেন পারসিস্ট করছেন? বেশ, আমার শেষ প্রশ্ন, আমার খুব অদ্ভুত লাগছিল দেখতে, আমার সত্যিই খুব অদ্ভুত লেগেছে, কারণ তখন আমি দেখেছি সৌগতবাবু, আপনি খেয়াল করেন, আপনি সারাদিনে অনেক কর্মসূচির মধ্যে থাকেন, এখন তো আরও বেশি ব্যস্ততা। সকাল 11:15, তখন চাঁদি ফাটা রোদ্দুর বলতে যা বোঝায় তাই, টেম্পারেচার 41 ডিগ্রি, সেটাও দেখলাম। আপনি যে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটাতে গিয়েছিলেন যোগ দিতে, আপনি বললেন বারবার করে যে আমি সাংসদ হিসেবে আসিনি, জনপ্রতিনিধি হিসেবে নয়, এমনি গিয়েছেন। আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না, না আমি ওটা নিয়ে প্রশ্ন করছি না। আমার একটা অন্য জিনিস চোখে পড়েছে, সংবর্ধনার জায়গাতে মানুষ অনেক কিছু আপনাদের এগিয়ে দেন অভ্যেসবশত। আমি দেখেছি একটা সময় এত অভ্যেস হয়ে যায় জনপ্রতিনিধিদের, এ হাতে নিচ্ছেন, পাশে সরিয়ে রাখছেন। আমি দেখলাম আপনি সবই সরালেন, আপনার হাতে দেওয়া যে গোলাপ গুচ্ছটা আপনি রীতিমতো শুঁকে দেখলেন, গন্ধটা শুঁকতে চাইলেন। আমার ওই সময়ের মধ্যে অদ্ভুত লেগেছে, মানে এই রসবোধ অক্ষুণ্ণ রাখেন কী করে? এর মধ্যে রয়েছে রয়েছে না, কিভাবে রয়েছে তো দেখতে পেলাম। এখনো ভেবে চিন্তে রিপাবলিক টিভি কবে তুলবে সেটা ভেবে নয়, এটা অভ্যেস। না, সেই খোঁচাটা আমি হজম করে নিলাম, পাল্টা খোঁচা, কিন্তু তা সত্ত্বেও বলছি, তা সত্ত্বেও জানার ইচ্ছে যে এত, মানে রাজনীতির কাজটা রসকসহীন কাজ, তার মধ্যে এইবারের ভোটটা ভীষণ একটা মানে ভীষণ আক্রমণ, পাল্টা প্রতি আক্রমণের ভোট, তার মধ্যে আপনি এরকম একটা অনুষ্ঠানে গিয়ে গোলাপ গুচ্ছের গন্ধ শুকছেন, মানে সিরিয়াসলি বলছি, বাংলায় কিন্তু এরকম রাজনীতিক বিরল সৌগতবাবু। কেন নয়, সবাই, আমার ধারণা অনেকেই শোকে। আর শেষ বলেছিলাম কিন্তু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ধুতি পাঞ্জাবি নিয়ে। আমি সারাক্ষণ লক্ষ্য করলাম আপনার প্রচারের মাঝখানে
যারা ঘুরছে সব শার্ট প্যান্ট, আপনি বাড়ি থেকে বেরোলেন ধুতি পাঞ্জাবি পরে ঢুকলেন এবং আবার ওভাবেই হয়তো বেরোবেন। এটা কি মানে এটা আপনাদের জেনারেশনের কাছে প্রশ্ন, আপনি একটা জেনারেশনকে বিলং করেন তো? ৭২ সাল থেকে প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরছে, ৫০-৫২ বছর হয়ে গেল, সুতরাং এটাই অভ্যেস। এর মধ্যে কি কোনো আদর্শের বিষয় ছিল? প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পড়ছি যেহেতু বললেন তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আইডেন্টিফাই করা। আমাদের পশ্চিমবাংলার ট্র্যাডিশন হচ্ছে পলিটিক্সের ধুতি পাঞ্জাবি পড়া রাজনীতিবিদ। আমি সেই ট্র্যাডিশন ফলো করেছি। আমাদের আগের নেতারা অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি ধুতি পাঞ্জাবি পড়তেন, জ্যোতি বসু, বিনয় চৌধুরী পড়তেন, আমিও পড়ছি, ছাড়িনি। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। আজকের মতো ভোটের পথে তার সঙ্গে আমাদের চলা শেষ হলো। এরপর অন্য দিন ভোটের পথেই অন্য কোনো নেতার সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।